নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকদিনই আমরা ভাবি ঠিক কোন সাবজেক্টটা আজকে নির্বাচন করব, কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের জানার দিকটা যেরকম পরিপূর্ণ হবে, পাশাপাশি সমস্যার সমাধানটাও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আসলে বেশ কিছুদিন ধরে কয়েকজনের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা একটা সমস্যার কথা বলছিলেন যে পায়ের পিছনে কিছু শিরা যেন মনে হচ্ছে একটু ফুলে গিয়ে কেমন একটা বাঘ বাঘ একটা আকার ধারণ করেছে, এবং সেখানে কালারটাও কিন্তু একটু প্রমিনেন্ট হয়ে গিয়েছে, একটু ডিপ হয়ে গিয়েছে। এই সমস্যাটিকে আমরা বলি ভেরিকোজ ভেন। এই ভেরিকোজ ভেনের সমস্যা থাকলে কি কি হতে পারে বা কেন হয় ভেরিকোজ ভেনের সমস্যা, আর সব থেকে বড় উত্তর হচ্ছে সমস্যা তো এলো আমার জীবনে, তাই সমাধানটাকে আমাকে কেউ দিতে পারে? তো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আয়ুর্বেদ নিয়ে কথা বলছি, এনবিপি নিয়ে কথা বলছি, এনবিপিতে কোন কোন সমস্যার ট্রিটমেন্ট রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করব। আপনারা জানেন যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যদি মনে হয় যে অন্য কোনো প্যাথিতে আপনি মনের মতন রেজাল্ট পেলেন না বা আপনি স্যাটিসফাই হলেন না, তাহলে অবশ্যই একবার এনবিপির দরজা নক করতেই পারেন। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা বেশিরভাগ মানুষ এনবিপির ভূয়সী প্রশংসা করেছেন। তো চলুন না আজকে আপনাদের জন্য এরকম কিছু সমস্যা নিয়ে আলোচনা করি, এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদেরও সুযোগ রয়েছে আপনাদের সমস্যা নিয়ে সরাসরি কথা বলার। আপনাদের জন্য স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, অবশ্যই যেরকম চ্যানেলের নাম্বার যাচ্ছে এনবিপির নিজস্ব নাম্বার। তাই নাম্বারগুলো যত্ন সহকারে নোট করবেন আর যত্ন সহকারে ফোন করবেন আর জেনে নেবেন আপনার সমস্যার সমাধানটি ঠিক কি হতে চলেছে। আমাদের সঙ্গে আজকে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের জন্য আজকে ঠিক এই বিষয়টাই আমরা নির্বাচন করেছি, ভেরিকোজ ভেন। আমাদের তো প্রচুর ভেন রয়েছে, কিন্তু তার মধ্যে কেন ভেরিকোজ ভেন আলাদাভাবে একটু অন্যরকম সমস্যা দেয়? দেখুন, ভেরিকোজ ভেন যে প্রবলেমটা রয়েছে না, ম্যাক্সিমাম আমাদের কেসের মধ্যে কি হয়, আমাদের পায়ে এক ধরনের একটা ব্যথা হয়, যেখানে মোস্ট অফলি আমরা পেন কিলার ইউজ করি, যেখানে মোস্ট অফলি আমরা কোনো রকম অয়েল ইউজ করি যাতে আমাদের ব্যথাগুলো কমে যায়। কিন্তু প্রত্যেক ব্যথায় কি ট্রিটমেন্ট তেল আছে? প্রত্যেক ব্যথায় কি ট্রিটমেন্টে কি ব্যথা বড়ি রয়েছে? আমরা বারবার বলি না, ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। তো ঠিক ওই রকমই আজকে একটা টপিক আছে, সেটা হচ্ছে ভেরিকোজ ভেন। এবার দেখুন, ভেরিকোজ ভেনের মধ্যে সিমটমসগুলো কেন হয়, বা আপনার কাকে কাকে সমস্যাগুলো হয়, এদের কোনো এজ বয়স আছে কিনা, এটা কি সত্যি কি ভালো হয় না, সত্যি কি সার্জারি করতে হয়, সব প্রশ্ন আজকে আমরা উত্তর দেবো। প্রথম আমরা আজকে আসবো কি ভেরিকোজ ভেনে কাদের হয়। তো দেখুন, ভেরিকোজ ভেন হওয়ার সম্ভাবনাটা যারা দাঁড়িয়ে বেশি কাজ করে, ধরুন যারা ট্রাফিক পুলিশ আছে, বা যা মায়েরা রয়েছে বা বোনরা রয়েছে যারা বাড়িতে দাঁড়িয়ে সবসময় কাজ করে, তাদের ম্যাক্সিমাম কেসের মধ্যে আমরা পাই তাদের কিন্তু ভেরিকোজ ভেন হয়ে থাকে। যেমন ট্রাফিক পুলিশ আছে, যেরকম আপনার যারা স্ট্যান্ডিং ওয়ার্কিং যে করে, তাদের দেখবেন একটা পায়ের মধ্যে একটা শিরাগুলো যেমন পার্পল কালার এসে যাচ্ছে, নীল কালার এসে যাচ্ছে, শিরাগুলো দেখতে উঠে যাচ্ছে। তার সাথে সাথে সেখানে দেখা যায় ওর ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হওয়ার কারণের জন্য পায়ে যে কালারটা দেখবেন হালকা করে ব্ল্যাকিশ হতে চালু হয়ে গেল। আপনি ভয় পেয়ে যাবেন কি আমার মনে হয় নাকি এটা কোনো স্কিন ডিজিজ হয়ে গেল, নাকি আমার কোনো চর্মরোগের ডাক্তারকে দেখাতে হবে, বা কোনো রকম ক্যান্সার হয়ে গেল নাকি। তাতে কিন্তু কিছুই নয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি ওখানে খারাপ ব্লাড কিন্তু জমে যাচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের যে সিমটমসগুলো যেটা আমরা দেখতে পাই, তখনই কিন্তু আমাদেরকে একটা আরও প্রবলেম সিমটমসগুলো হয়, সেটা হচ্ছে ব্যথা। তো আজকে ব্যথার জন্য আমরা কি বলি, হয়তো আপনি এক্সরে রিপোর্টটা করান। এক্সরে রিপোর্ট করে আমরা ম্যাক্সিমাম কেসের মধ্যে আমরা কি পাই, ম্যাক্সিমাম কেসের মধ্যে আমরা পাই যেটা আমাদের হাঁটুতে জেল শুকিয়ে যাচ্ছে, অস্টিওপেনিয়া হয়ে যাচ্ছে, বা অস্টিওফাইটস হয়ে যাচ্ছে, বা আপনার অস্টিও আর্থ্রাইটিস হয়ে যাচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে, এদের জন্য আপনার যে ট্রিটমেন্টটা রয়েছে সার্জারি, ঠিক ওই রকমই ভেরিকোজ ভেনের মধ্যেও কিন্তু আপনার ট্রিটমেন্ট আছে। মডার্ন মেডিসিন যদি কথা বলেন, সেটা হচ্ছে আপনার সার্জারি। কিন্তু আয়ুর্বেদ মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আমরা সার্জারি না করেও আমরা ভেরিকোজ ভেনকে কিন্তু পুরোপুরি ভালো করতে পারি। ঠিক না, এটা নিয়ে আমরা অবশ্যই আলোচনায় আসবো। যারা সার্জারি করতে চাইছেন না, সার্জারির পক্ষপাতী নয়, বা ভয় পান সার্জারিকে বা সার্জারির নামটাতে, তাদের জন্য অবশ্যই কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। একবার যোগাযোগ করুন। শুধুমাত্র ভেরিকোজ ভেনের ক্ষেত্রে নয়, যে কোনো ধরনের সমস্যায় যদি সার্জারিকে আপনারা অ্যাভয়েড করতে চান, তাহলে আপনাদের জন্য উপায় অবশ্যই এনবিপি। কে আছেন আমাদের সাথে একটু কথা বলবো? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন?
আমি কাঞ্চন দাস বলছি। বলুন কাঞ্চন বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কি সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার মানে খাওয়ার পরে মুখ টক হয়ে যাচ্ছে টোটাল। আচ্ছা, খাবার পরে মুখ টক হয়ে যাচ্ছে। আর খিদে লাগছে না টোটালি। আচ্ছা, পেট কি পরিষ্কার হয়? না, সে হয় না। পেট পরিষ্কার হয় না। এই প্রবলেমটা আপনার কতদিন ধরে হচ্ছে? 3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল। কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা কোনো ওষুধ খাচ্ছেন এখন? হ্যাঁ, ওষুধ এই দোকান থেকে কিনে এনে খাচ্ছি, কিন্তু ডাক্তার দেখান? ডাক্তারকে দেখায়নি। দেখুন, আজকে আমি আসছি। আপনি বর্ধমানে বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, টিভি পর্দায় থাকুন, আপনাকে বলে দিই। যেটা হচ্ছে, দেখুন, আপনি প্রথম তো বলবো কি, আপনি যে বর্ধমান থেকে বললেন, বর্ধমানেই আমাদের চেম্বার আছে। আর আগামী শনিবার দিনই বর্ধমান চেম্বার আছে। যদি আপনি পারেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি এসে প্রথম দেখা করুন। কারণটা হচ্ছে কি, আপনার একটা প্রবলেম যেটা আপনি এখনো অবধি কোনো ডাক্তারকে দেখাননি। আপনি কি করছেন, হয়তো কোনো পাড়া দোকান থেকে আপনি একটা ওষুধ দোকান থেকে ওষুধ কিনে আপনি ওষুধটা ব্যবহার করছেন, কিন্তু আপনার সেই ওষুধটা খেয়ে কী হচ্ছে, হয়তো আপনার গ্যাসটা একটু রিলিজ হয়ে যাচ্ছে, কিন্তু যদি স্টুল যদি ক্লিয়ার না হয়, পেট যদি পরিষ্কার না হয়, তাহলে কিন্তু দেখা যাবে কি আপনার শরীরের মধ্যে অনেক রকম রোগগুলো তৈরি হয়। আজকে আমরা অনেক রকম টপিক নিয়ে আলোচনা করি। তার মধ্যে কিছুদিন আগে আমি একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যেটা গ্যাস্ট্রিক আলসার নিয়ে। তো এই ধরনের যে প্রবলেমগুলো থাকে না, যে আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠে যে গ্যাসের যে বড়িটা খাচ্ছেন, সেটাই কারণটা হচ্ছে কি আমাদের আগামী দিন কিন্তু গ্যাস্ট্রিক আলসার তৈরি হবে। তো আমি আপনাকে বলবো কি, খাওয়ার মধ্যে রিচ খাবারটা একটু কমান, আর তার সাথে প্রত্যেক সিজনে আপনি ফ্রুটস খান, ফল খান, সবজি আপনি বেশি করে খান। তার সাথে সাথে আপনি দই ঘোল প্রতিদিন দুপুরবেলা খাওয়ার পর দই ঘোলটা আপনি ব্যবহার করুন, যাতে এই প্রবলেম থেকে ভালো থাকতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আপনি একটা এলএফটি রিপোর্টটা করান, লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা করে। আগামী শনিবার দিনে আমাদের বর্ধমান চেম্বার আছে। আমাদের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য ওখানে থাকেন। আপনি গিয়ে ওনাকে দেখা করুন। কথা দিচ্ছি আপনাকে, এই প্রবলেমের জন্য আপনাকে ওষুধ খেতে হবে না। উইদাউট মেডিসিনই আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। একদম, অবশ্যই। তো এই বিষয়ে আমরা আবারও থাকবো, আপনাদের বিষয় নিয়ে আমরা আলোচনায় আবারও ফিরবো। তবে কেউ আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? আমি সাহেব মল্লিক বলছি, হাওড়া থেকে। হাওড়া থেকে, বলুন কি সমস্যা। সমস্যা হচ্ছে প্রচন্ড ভাবে আমার গ্যাসের সমস্যা। বয়স কত আপনার? বয়স 42। 42 বছর বয়স। সারাদিনে আপনি ক লিটার জল খান? জল ওই 2 থেকে 2.5 লিটার মতো। 2 থেকে 2.5 লিটার মতো। আর খুব বেশি কি রিচ খাওয়া হয়? রিচ খাওয়া হয় না, কিন্তু কোনো ধরনের কিছু খাবার খেলে কিন্তু গ্যাসে পরিণত হয়। আর আপনার স্টুল কেমন হয়? ওটা ঠিক আছে, ওটা নিয়ে কোনো কোন অসুবিধা রকম হয় না। নেশা করেন? হ্যাঁ। স্মোকিং করেন আপনি? না, স্মোকিং করি না। মানে অ্যালকোহল কনজিউম করেন? হ্যাঁ। এটাকে একটু কমাতে হবে। এইটাই একটা কারণ হচ্ছে কি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার কারণটাই আপনার আসল হচ্ছে ওটাই। কারণটা হচ্ছে, দেখুন, আপনি যদি হিল শুনতে স্টেশন থাকুন। থাকেন, তো দেখুন, অ্যালকোহল আপনি যে নিচ্ছেন না, অ্যালকোহল নেওয়াটা খারাপ নয়, নাহলে তো অ্যালকোহল মানে ওপেন দোকানে পাওয়া যেত না, ব্যান্ড হয়ে যেত। তো অ্যালকোহলও একটা মেডিসিনে কিন্তু কাজ করে, কিন্তু একটা লিমিটের মধ্যে, ঠিক না? আপনি যদি হিল স্টেশনে যদি থাকেন, তাহলে আপনার ঠান্ডা থেকে ওই টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য আপনি কিন্তু অ্যালকোহল ইউজ করছেন। দেখবেন আমরা যে মিলিটারিরা রয়েছেন, তারা কিন্তু যখনই আপনি হিল স্টেশন যায়, তারা কিন্তু অ্যালকোহলটা ইউজ করে। নাহলে না করলে তাদের কিন্তু রক্ত গরম হবে না, বা ওরা আপনার ঠান্ডা লেগে যাবে তাদের। তখন আপনি যদি ব্যবহার করছেন, ঠিক আছে, একটা লিমিটের মধ্যে 30 ml হলো, আপনি 30 ml প্রতিদিন নিলেন, যাতে আপনার ভালো হবে। কিন্তু প্রবলেমটা কি বলুন তো, আপনি 30 ml থেকে স্টার্ট করেছিলেন, প্রবলেমটা হচ্ছে 30 থেকে 60 হয়ে কখনো ওটা কনভার্ট হয়ে গেছে আপনার 180, 360 ডিগ্রি। তো সেটা আপনার আইডিয়া নেই, ঠিক না? তো এখানে আপনাকে অ্যালকোহলকে আপনি যতটা পারেন কমিয়ে দিন। আর তার সাথে আপনি ফ্রুট জুসটা নিন, ফলের রসটা কি নেন, যেটা হচ্ছে আপনার মৌসুমি জুস খেতে পারেন, বা আপনি পাইনঅ্যাপেল জুস খেতে পারেন, যাতে আপনার এই যে অ্যালকোহলটা নিচ্ছেন, তার আপনার সাবস্টিটিউট রেডি করতে হবে। তার জায়গায় যে গরম হিট করছে আপনার পেটটাকে, সেটা যাতে ঠিকঠাক করে ঠান্ডা রাখতে পারে। তো তার জন্য আপনাকে বলবো ডাব নিন, যে আপনাকে বললাম মৌসুমি জুসটা খান, আনারস জুসটা খান, পাইনঅ্যাপেল জুস এটা আপনি নিন। আর হাওড়াতে আমাদের চেম্বার আছে, প্রতি 3 দিকে চেম্বার আছে, শিবপুরে আছে, বেলুড়ে আছে, দাসনগরে আছে। যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে দেখা করুন। যেখানে এইরকম প্রবলেম নিয়ে কিছুদিন আগে একটা পেশেন্ট আমি পেয়েছিলাম পাল্টিকুড়িতে। উনি ওনার হোমস্টে আছে দার্জিলিংয়ে, আর উনি বাল্টিকি চেম্বারে এসে আমার সঙ্গে ভিজিট করেছিলেন। উনি প্রচুর ট্রাভেলিং করেন,
ট্রাভেলিং করার পর ওনার যখন কিছু রিপোর্ট দেখলাম, তো ব্লাডে যে প্যারামিটার রিপোর্টগুলো রয়েছে অনেকটাই খারাপ ছিল। সেখানে দেখা গেল কিনা জন্ডিস পেয়েছিলাম আমরা, বিলুরিম 3 অ্যাবভ ছিল, এসজিওটি এসজিপিটি অনেকটা হাই, জিজিটি হাই। উনিও আপনার মতনই কিন্তু অ্যালকোহল ইউজ করতেন। তো সবসময় দরকার আছে কিছু রিপোর্টগুলো করে নেওয়া, যেমনি লিভার ফাংশন টেস্ট রিপোর্ট কি বলছে, আপনার সোনোগ্রাফি রিপোর্টটা কি বলছে। ওনার যেমনি ফ্যাটি লিভার গ্রেড 2-তে ছিল, এবং ভাবুন গ্রেড 2 থেকে তো গ্রেড 3 আর হয় না, ডাইরেক্ট আপনার 3 পরে আর 4 হবে না, ডাইরেক্ট লিভার ক্যান্সারটা হবে। তো উনি প্রচণ্ড কিন্তু ভয় পেয়ে গেছিলেন। উনি বললেন কি ডাক্তার ব্যাপারটা বাঁচান। তো এবার ওনার যখন ট্রিটমেন্ট আমরা করলাম, ট্রিটমেন্ট করার পর কিছুদিন আগে ওনাকে যখন রিপোর্ট করা হলো, দেখা গেল ওনার রিপোর্টগুলো সব কিন্তু সুবিধার জন্য অনুযায়ী ওনার ভালো হয়ে গেছে। উনি ফিজিক্যালি উনি খুব ভালো আছেন। তো এইটাই হচ্ছে প্রবলেম, সময় থাকতে থাকতে যদি চিকিৎসা করা হয় না, তো আমরা লিভার ক্যান্সার মতো সমস্যা থেকেও কিন্তু ভালো হতে পারি। একদম। কেউ আছেন আমাদের সাথে, একটু চট করে কথা বলে নেবো। বলুন। নমস্কার। হ্যালো। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বলুন। আমি হাওড়া জেলার জয়পুর থেকে হুম। সুব্রত দাস বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যাটা হচ্ছে যখন কাজকর্ম করছি সারাদিনে একটা ক্লান্তি নেমে আসছে এবং চোখ জ্বালা জ্বালা করছে, চোখে ঘুম ঘুম ভাব এসে যাচ্ছে। তখন আর কিছুই ভাব লাগছে না, একটা অলসতা ভাব এসছে। আপনি কোনো ওষুধ খান প্রেশার, সুগার, থাইরয়েডে? প্রেশারের ওষুধ খাই, কিন্তু থাইরয়েড বা সুগারের কোনো ওষুধ হয়নি। প্রেশারের ওষুধ নিয়মিত খাই না। মানে প্রেশার ওষুধ খান তো? খেতাম। প্রেশারের ওষুধ নিয়মিত খান না, মাঝে মাঝে খান? আগে খেতাম, এখন তো ঠিকঠাক আছে, প্রেশার নিয়ন্ত্রণে আছে। তো নিয়ন্ত্রণে আছে ঠিকই ব্যাপার, কেন কি আপনি ওষুধ খাচ্ছেন ওই জন্য নিয়ন্ত্রণে আছে, কিন্তু ওটা যদি খাবেন না তো আবার বেড়ে যাবে। আর এছাড়া সুগার, থাইরয়েড আপনার কিছু নেই? না। শরীর কি দুর্বল লাগে? শরীর দুর্বল লাগে, চোখে ঘুম ঘুম ভাব আছে এবং খুব অলসতা লাগে, মানে আর কিছুই ভালো লাগে না। তখন মনে হয় পেচ্ছাপ করার সময় শরীরে কি ঝাঁকুনি হয়? না না, এরকম কিছু না। আচ্ছা, আর খুব আপনার কি হার্ড ওয়ার্কিং হয়? মোটামুটি ওয়ার্ক করতে হয়, খুব যে হাত তাও নয়, আবার একদম যে কাজকর্ম করতে হয় না সেরকমও না, করতে হয়। আর খাওয়া দাওয়ার মধ্যে আপনি কি ফ্রুটস ব্যবহার করেন, ফল ব্যবহার করেন? ফল খাওয়া দাওয়া হয় মাঝে সাথে, কিন্তু ওই মাছ মাংস দিনটাই বেশি খাওয়া হয়। আচ্ছা, না সেটা কোনো ব্যাপার নেই। আপনি প্রোটিনের জন্য আপনি যদি আমিষ আছেন তো মাছ মাংস খেতে পারেন, সেটা কোনো বড় ব্যাপার নয়। প্রবলেমটা হচ্ছে কি, দেখুন আপনার এই কিছু ব্লাড রিপোর্টগুলো আপনি লাস্ট কবে করেছিলেন? লাইনটা কেটে গেল। তো ব্যাপার হচ্ছে কি, আপনি যদি দীর্ঘদিন ধরে যদি কোনো রকম যদি ব্লাড রিপোর্ট যদি না করে থাকেন, তো এই ধরনের যে প্রবলেমগুলো না, সবসময় লেদার্জি ভাবটা, সবসময় ঘুম ঘুম ভাবটা, বা আপনার এনার্জি লেভেলটা যদি কমে যাচ্ছে, সেখানে আপনি সবসময় বডি চেক আপ করা খুব দরকার আছে। আপনার সুগারটা কেমন রয়েছে সেটা আপনি দেখুন, থাইরয়েডটা কেমন রয়েছে, অ্যালার্জি ইনফেকশনটা আপনার কেমন রয়েছে। ভিতরে অনেক সময় কিন্তু জ্বর থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না। এই ভিতরে যে জ্বরগুলো থাকে না, এটা কিন্তু শরীরটাকে ভেঙে যায়। আর আপনি যতই আপনি খাওয়া দাওয়া করুন ভালো থেকে ভালো, কিন্তু সেটা আপনার গায়েও লাগবে না। তো আমি আপনাকে বলবো কি, আপনার প্রথম কাজ আছে আপনি এক্সারসাইজ করা। আপনি এভরিডে সকালবেলা ঘুম থেকে উঠে না, বেশি 10 মিনিট মতো নিয়ে আপনি শরীরকে টাইম দিন, যেমনি আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সেইভাবে আপনি 5 থেকে 10 মিনিট একটু এক্সারসাইজ করুন। জল আপনি বেশি করে খান। সকালবেলা ঘুম থেকে উঠে মিনিমাম আপনি 1 লিটার, যতটা ভালো করে জল খেতে পারেন সেটা আপনি খান। এমনি সারাদিন আপনি জল বেশি করে খান। ফ্রুটস আপনি বললেন মাঝে মাঝে খাই, ফ্রুটসটা আপনি খান। তার সাথে আপনার অ্যানিমাল প্রোটিন খেতে আমার কোনো বারণ নেই। যদি আপনার গ্যাসে কোনো সমস্যা না থাকে, হজম শক্তি আপনার ভালো থাকে, আপনি গ্যাসের মাছ মাংস খেতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি খাবার পরে আপনি সেটা টাইমলি ডাইজেস্ট করতে পারছেন না, সেটা আপনাকে দেখতে হবে। তো ঠিকভাবে হজম করতে পারছেন না, সেটা আপনাকে দেখতে হবে। মাঝে মাঝে আপনি নুন চিনি জলটা খাবেন, কারণটা নাকি আপনি বললেন একটা, মাঝে মাঝে আমি প্রেশার ওষুধটা খাই। তো মাঝে মাঝে যে আপনি প্রেশার ওষুধটা খান না, সেখানে কি হয়, আপনার প্রেশারটা হয়তো ফল করে যাচ্ছে, হয়তো আপনার প্রেশারটা নর্মাল আছে, এবার তারপর আপনি মাঝে মাঝে যে ওষুধগুলো খাচ্ছেন হয়তো প্রেশার আপনার নেমে যাচ্ছে, ঠিক না? বা আপনি এটাও হতে পারে কি, আপনার প্রেশার যে রয়েছে, প্রেশারের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু প্রেশার হয়তো আপনার বেডে রয়েছে, কিন্তু আপনি ওষুধ খাচ্ছেন না, ঠিক আছে? তো সবসময় দেখুন, ওভার ফোনে আমরা ট্রিটমেন্ট করতে পারি না, ওভার ফোনে আমরা বলতে পারি না, একটা আন্দাজ আমরা একটা কথা বলতে পারি। তো সেখানে আপনাকে বলবো কি, আপনার হাওড়া যে জয়পুর যে জায়গাটা বললেন, সেখান থেকে আপনার দাসনগর মানে বাল্টিগুড়ি বাজারটা আপনার সামনে পড়বে, সেখানে এসে আপনি একটু যোগাযোগ করুন। প্রতি বুধবার করে আমি থাকি, মানে প্রতি বুধবার সকাল 12টা থেকে আপনি 3টে অবধি আপনি আমাকে পাবেন। তো সেখানে কিছু ফিজিক্যালি আপনি চেক আপটা করান, কিছু ব্লাড রিপোর্ট আছে সেই ব্লাড রিপোর্টটা করান, যাতে আমরা ধরতে পারি এই অ্যালার্জি ভাবটা কেন,
কেন শরীরটা আপনার দুর্বল হচ্ছে, কেন আপনার ঘুম ঘুম ভাবটা পাচ্ছে, ঠিক না? একদম, অবশ্যই আলোচনায় আমরা আবারও ফিরবো, তবে তার আগে আমাদের বন্ধুদের জন্য বলবো যে স্ক্রিনে এনবিপির নিজস্ব নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই নাম্বার দুটো নোট করেছেন তো? কারণ যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের প্রয়োজনে যদি আপনার মন বলে যে এনবিপিতে গেলে আমি ভালো হব, তবে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। আর আপনাদের সুবিধার জন্য একটু চট করে বলে রাখি যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার হয়, চেম্বার আছে এবং ভবিষ্যতেও চেম্বার থাকবে। তো বনগাঁতে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং এ আমাদের কিন্তু চেম্বার হয় এবং সেখানে ডক্টর আর দেখে পাচ্ছেন, গঙ্গারামপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ব্যারাকপুর বহরমপুরে আমাদের কিন্তু চেম্বার আছে, বহরমপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপ চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে। এবার দুর্গাপুরে আপনাদের জন্য সময় দিচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। তো দীর্ঘদিন আপনাদের একটা অনুরোধ ছিল, তো যারা দুর্গাপুরের বন্ধুরা রয়েছেন বা প্রথমবার দুর্গাপুর চেম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য বলবো টিভি স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই নাম্বারে ফোন করে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা করতে হবে। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে কিন্তু প্রত্যেক মাসের মতন এ মাসেও চেম্বার রয়েছে এবং থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। পেয়ে যাচ্ছেন রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় ডক্টর এ হালদারকে, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে, চেম্বার রয়েছে খড়গপুরে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। নর্থ বেঙ্গলের বন্ধুরা শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পাশাপাশি বাঁকুড়া এবং আরামবাগেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা। এবার ত্রিপুরার বন্ধুরা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, তাই ত্রিপুরার বন্ধুদের বলবো চট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না। আর শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, গুয়াহাটি অর্থাৎ আসামের বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, আবার আসামের ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন চেম্বার আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গলের আরেকটি নতুন সংযোজন, নতুন পালক কিন্তু আপনাদের মুকুটে কিন্তু যুক্ত হলো এবং অবশ্যই এনবিপির মুকুটেও যুক্ত হলো, সেটা হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে কিন্তু আপনারা নিয়ম করে এবার পেয়ে যাবেন অবশ্যই এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। প্রথম দিন উপস্থিত থাকবেন ডক্টর বি শর্মা এবং নিয়ম করে প্রত্যেক মাসে আপনাদের জন্য কিন্তু চেম্বার হবে। মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে কালীঘাটের খুব কাছে, ল্যান্সটাউন হাজরাতে রয়েছে, পেয়ে যাচ্ছেন এদিকে আপনারা হাতিবাগানে, পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, হাওড়ায় যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর জানেন তো দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা নিজে কিন্তু আপনাদের আমতলা চেম্বারে উপস্থিত থাকেন, তাই নিয়ম করে আপনাদেরও কিন্তু আমতলা চেম্বারের জন্য নাম নথিভুক্ত করতে হবে এবং যোগাযোগ করতে হবে। আলোচনা করছিলাম আজকে ভেরিকোজ ভেন নিয়ে। যারা অপারেশনের পক্ষপাতী নন তারা কি নির্দ্বিধায় পৌঁছে যেতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে? উত্তর শুনবো অবশ্যই চিফ মেডিকেল ডিরেক্টরের কাছ থেকে। তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো, কে বলছেন? একদম ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন কোথা থেকে ফোন করছেন? আমি প্রবলেম করেছি, মানে আমার হাঁটুতে একটা চোট হয়েছে। আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, আপনার হাঁটুতে চোট পেয়েছেন? চোট পেয়েছি, কিন্তু এক্সরেতে কিছু ধরা পড়ছে না। আচ্ছা, আমার পেন হচ্ছে। পেন হচ্ছে। কোন মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুরে থাকেন? আমি পূর্ব মেদিনীপুর তমলুকে থাকি। তমলুকে থাকেন, বেশ। আচ্ছা, আপনার এই যে চোটটা পেয়েছে এটা কতদিন হলো? হ্যাঁ, চোট যে পেয়েছেন সেটা কতদিন হলো? এই সপ্তাহখানেক হলো। এক সপ্তাহ হলো। তো ওখানে কি আমি ব্লাড এক্সরে রিপোর্টও করিয়েছি। কি করেছেন? এক্সরে রিপোর্ট করিয়েছি। আচ্ছা, সেখানে কোনো প্রবলেম নেই তো? না, আচ্ছা, যখন চোট কিসে চোট লেগেছিল? মানে আর কি ফটো থেকে পড়ে গিয়েছি। আচ্ছা, কোনো রকম রক্ত জাম হয়েছে সেখানে? নীল পড়ে গেছে? না, মানে কেটে গেছে। সেখানে আপনি বরফ দিয়েছিলেন? হ্যালো, বলছি বরফ লাগিয়েছিলেন আপনি? আইস লাগিয়েছিলেন? আইস লাগিয়েছিলাম, প্লাস মলমও লাগিয়েছিলাম। বেটা টাইম মলমও লাগিয়েছিলাম। আচ্ছা, ব্যথা কি খুব বেশি হচ্ছে না সহ্য করার মতো ব্যথা হচ্ছে? ব্যথা হচ্ছে, মানে খুবই পেন হচ্ছে মাঝে মধ্যে। একটা মানে ধরুন হাঁটুটা ভাঁজ করলে আবার একবার লাগছে, আবার হাঁটুটা খুলতে গেলে একবার লাগছে। তো ব্যাপারটা হচ্ছে আপনার তো এক সপ্তাহ আগেই চোটটা লেগেছে,
তো ব্যথা হওয়া একটা স্বাভাবিক ব্যাপার। শুনতে থাকুন। সেখানে আপনি আইস লাগিয়েছেন বা ব্যথা আপনি মলমটাও লাগিয়েছেন, সেখানে যদি পারেন আপনি একটা ক্রেপ ব্যান্ডেজ পাওয়া যায়, আপনি যদি ওই জায়গাটা না ক্রেপ ব্যান্ডেজ করে রাখুন, তাতে ভিতরে ইন্টারনাল যদি কোনো রকম নার্ভগুলো যদি আপনার মুভমেন্টে অন্যদিকে যদি চলে যায় বা আপনার কোনো রকম যদি ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, কেন নীলটা জমে যায়, নীল জমে যাওয়াটা হচ্ছে কেন আমরা আইসটা লাগাই, যাতে ওখানে ব্লাড সার্কুলেশনটা ঠিকভাবে হয়, রক্ত যাতে জাম না হয়, ঠিক না? তো সেখানে আপনাকে বলবো ক্রেপ ব্যান্ডেজ একটু বাঁধুন আর কমে যায় ব্যথাটা। যদি আপনার ব্যথাটা 10 থেকে 15 দিনের মধ্যে যদি কমে যায় আস্তে আস্তে করে, তাহলে তো কোনো চিন্তার বিষয় নেই। যদি না কমে তাহলে এসে আপনি দেখা করুন, আর নাহলে আমার মনে হয় আপনার ব্যথাটা যেটা রয়েছে, চোটের ব্যথা আছে, সেটা হয়তো আপনি ভালো হয়ে যাবে, কোনো চিন্তা নেই। একদম। আলোচনা চলে যাব ভেরিকোজ ভেন, এবং যদি এই সমস্যা কারো থাকে এনবিপি তে, তার জন্য কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে? দেখুন, ভেরিকোজ ভেনের ট্রিটমেন্ট যদি বলি আপনাকে, তো ভেরিকোজ ভেনে খুব সুন্দর চিকিৎসা আছে, কোনো সার্জারি করতে হয় না। আপনি যে ভেনগুলো মোটা হয়ে গেছে, সেখানে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন হচ্ছে না, সেখানে আমাদের পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে লিজ থেরাপি। এই লিজ থেরাপিটা কী করে, আপনার যে খারাপ যে ব্লাডগুলো যে জমাট রয়েছে, সেই ব্লাডগুলোকে বার করে দেয়, ঠিক আছে? কোনো রকম সাইড ইফেক্ট নেই, কোনো আপনার ব্যথা হবে না, কিচ্ছু হবে না, ঠিক না? এইবার এই যে খারাপ ব্লাডগুলো যে বার হয়ে গেল, যাতে ইনকেস ভবিষ্যতে আপনার এটা কোনো খারাপ দিকে টার্ন করবে না, তার জন্য এটা দেওয়া হলো। আর এই যে ব্লকেজটা খোলার জন্যে আমাদের খুব সুন্দর একটা মেডিসিন আমরা লঞ্চ করেছি, যেটা হচ্ছে বিপিটি এনভি প্লাস সিরাপ। এই মেডিসিনের মধ্যে কত সুন্দর উপকার আছে, যে কোনো ব্লকেজকে খুলে দেয়। ইনফ্যাক্ট শুধু ভেরিকোজ ভেন নয়, আমরা হার্টের যদি কোনো রকম কাদের যদি ব্লকেজ হয়ে থাকে, বা ব্রেন থেকে যদি কোনো সেলগুলো কাজ করছে না, আপনার সেলগুলো যদি ড্যামেজ হচ্ছে, বা আপনার ফেস প্যারালাইসিস যদি রয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর উপকার পাওয়া যায়। আমি আপনাকে বলবো কি, আপনি কিছু মেডিকেশন, কিছু পঞ্চকর্ম থেরাপি পার্ট আছে, যেখানে ভেরিকোজ ভেন থেকে আপনি পুরোপুরি নিশ্চিন্ত হয়ে আপনি ভালো হতে পারেন উইদাউট এনি সাইড ইফেক্ট, আর তার জন্য কোনো রকম কাটাছেঁড়া কোনো ব্যাপার নয়। একদম। তাহলে যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু সম্পূর্ণভাবে আপনি আপনার সমস্যা থেকে কিন্তু বের হয়ে আসতে পারবেন। বিভিন্ন ধরনের ব্যথা বেদনার কিন্তু সমস্যা রয়েছে, তার মধ্যে ভেরিকোজ ভেইন অন্যতম একটি সমস্যা। এছাড়া যে কোনো ধরনের অস্থির সমস্যা আপনার হোক, নার্ভ সংক্রান্ত ব্যথা আপনার হোক, বা মাসেল পেইন আপনার হোক, অর্থাৎ পেশিতে ব্যথা হচ্ছে, তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। সময় ভীষণ সংক্ষিপ্ত, আমরা বিস্তারিতভাবে অন্য সমস্যায় যাব না, কিন্তু খুব অল্প একটু জানবো ডাক্তারবাবু, আমাদের অস্থির সমস্যা প্রত্যেকটি চেম্বারে দেখা যায়, মানুষ যখন আসছে সে হাঁটতে পারছে না, দুজনের উপর ভর দিয়ে আপনার চেম্বার পর্যন্ত তাকে পৌঁছতে হচ্ছে। এভাবে যে সমস্ত মানুষরা রয়েছেন, তাদের ভালো হওয়ার একটা আশা তো নিশ্চয়ই দিচ্ছেন এনবিপি? অবশ্যই দিচ্ছি, মানে কি আমরা দিয়েছি। অনেক পেশেন্ট আমাদের ফিডব্যাক আছে। আজকে পেশেন্টের মধ্যে আমাদের যারা নাম্বার অফ পেশেন্ট যা রয়েছে, তারা পুরনো পেশেন্ট বা রেফারেন্স পেশেন্টগুলো বেশি থাকে। তাদের কারণটা হচ্ছে কি, পেশেন্টরা উপকার পায়। আজকে একটা চেম্বারের মধ্যে যদি ভিড় রয়েছে, কেন ভিড় আছে, তার নিশ্চয়ই পেশেন্টরা উপকার পাচ্ছে, ঠিক না? তো পেশেন্ট যে উপকার পাচ্ছে, তারা মাউথ পাবলিসিটি সব থেকে বড় পাবলিসিটি, সেখান থেকে রেফারেন্স পেশেন্টগুলো আমরা পাই। তো দেখুন, অস্থির যে সমস্যাটা, আমরা বারবার বলেছি মোর দ্যান 200 আর্থ্রাইটিস আছে। তার মধ্যে আর্থ্রাইটিসে আলাদা আলাদা নাম রয়েছে। এবার আপনার হয়তো কেউ সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়ে জানেন, বা হয়তো আপনি কেউ লাম্বার স্পন্ডিলাইসিস হয়ে জানছেন, কেউ অস্টিও আর্থ্রাইটিস হয়ে জানছেন, কেউ গাউট হয়ে জানছেন, কেউ পার্কিনসন হয়ে জানছেন। তো এই যে ডিফারেন্ট টাইপস অফ যে আর্থ্রাইটিস আছে না, যেখানে খুব খারাপ খারাপ আর্থ্রাইটিস আছে, যে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, রুমেটয়েড আর্থ্রাইটিস, এইসব রোগ যেটা রয়েছে বলে দেওয়া হয় কি, মানুষকে পঙ্গু করে দেওয়া হয়, একদম বিছানা ফেলে দেবে, যেখানে পেশেন্ট হাঁটা মুভমেন্ট করা সব বন্ধ হয়ে যাবে। এই মুভমেন্টগুলো ঠিক আসবে যখন আপনি সঠিক যদি চিকিৎসা করেন। তো প্রথম আপনাকে ডায়াগনোসিস, মানে কি আর্থ্রাইটিস আছে, তার চিকিৎসা আপনি যদি ঠিকঠাক তৈরি করেন, ইন ফিউচারে কোনো পেন কিলার লাগবে না, আর আপনি আর্থ্রাইটিস থেকে ভালো হতে পারবেন। যে কোনো অস্থির সমস্যা হোক না কেন, আমাদের প্রত্যেক অস্থির যে সমস্যা, আমার অর্থোপেডিকটা রয়েছে, এই সাবজেক্ট নিয়ে আমাদের খুব প্রতিদিন এভরিডে একটা আলোচনা হয়। কারণটা হচ্ছে কি, আজকে যেই সব ইউরিয়া খাদ দিয়ে খাওয়া দাওয়া আছে, আর অনেক ধরনের যে ভ্যাকসিনগুলো যে বেরিয়েছে, যার ফলে আমাদের শরীরের মধ্যে অনেক রকম এখন ভ্যাকসিন কেন বেরিয়ে গেছে, কারণটা হচ্ছে কি, আমাদের ইমিউনিটি লেভেলটা লো হয়ে গেছে, যার ফলে আমরা রোগ থেকে মানে লড়াই করতে পারছি না। তো তাদের জন্য আপনাকে বলবো কি, আপনি যে ভ্যাকসিনটা নিচ্ছেন, এই ভ্যাকসিনটা না নিয়ে আপনি নিজের শরীরকে শুদ্ধিটা করুন। আর শরীর শুদ্ধি কখন হবে, যখন আপনার পঞ্চকর্ম থেরাপিটা হবে। পঞ্চকর্ম থেরাপিটা মানেটা হচ্ছে আপনার ডিটক্সিফাই, শরীর থেকে টক্সিন যখন বেরোবে, তখন কিন্তু আপনার শরীরটা পুরো ফ্রি হবে।
আর আপনার শরীরের মধ্যে রোগ আসবে না, প্লাস আপনার আয়ুটাও বাড়বে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি বাড়িপুর থেকে বিষ্ণু অধিকারী বলছিলাম। বারুইপুর থেকে বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার মানে খুব দুর্বল লাগে সকালে উঠলে। মোটামুটি আমার উইকনেস বড্ড, মানে খাওয়া দাওয়া করলে আমার খুব দুর্বল দুর্বল ভাব লাগে। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 30। কোনো রকম ওষুধ খান আপনি প্রেশার, সুগার, থাইরয়েডে? না না, কোনো ওষুধ খাই না। কোনো ওষুধ খান গ্যাসের না? একটা অন্যপ্যাথি খাই, গ্যাসেরও মানে না, গ্যাসের ওষুধ। না, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আপনি এই যে প্রবলেমটা হচ্ছে এটা কতদিন ধরে হচ্ছে? এটা দেখতে পাচ্ছি প্রায় 8 মাস মতো হচ্ছে। 8 মাস হয়ে গেল। কোনো রকম ব্লাড রিপোর্ট হয়েছিল আপনার? না, ব্লাড রিপোর্ট হয়নি। তা আপনি যে বললেন হোমিওপ্যাথি থেকে আমি যে গ্যাসের বইটা খাচ্ছি, তো আপনার দরকার ছিল কি হোমিওপ্যাথি কি হোক না কেন, যে কোনো প্যাথি কি, আপনার হু বলে দিয়েছে কি আপনার যে কোনো মেডিসিন খাওয়ার আগে আপনাকে একটা ব্লাড রিপোর্ট করে নিতে হয়, রক্ত রিপোর্ট করে নিতে হয়। আপনার 30 বছর বয়স হলো, বয়স অনুযায়ী আপনার অর্গানগুলো তো আমাদের উইক হয়, তো আপনার দরকার আছে সবসময় একটা চেক আপের ব্যাপার। তো আপনি এটা চেক করুন আপনার থাইরয়েড লেভেলটা কত আছে, আপনার এলএফটি রিপোর্টটা কি বলছে, আপনার সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট রিপোর্টটা করার, তার মধ্যে কি আছে আপনি জানতে পারেন শরীরের মধ্যে ইএসআর ইনফেকশন কত আছে, আপনার হেমোগ্লোবিন লেভেলটা কতটা রয়েছে, আপনার আরবিসি কি বলছে, ডাব্লিউবিসি কি বলছে, তো এইগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, এই ব্লাড প্যারামিটার যে ব্লাড রিপোর্ট আছে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। আপনি শুধু এরকমই ওষুধ দোকান থেকে গিয়ে কোনো রকম টনিক খেয়ে নিলেন, বা আপনার শরীরটা দুর্বল লাগছে আমার কোনো ভিটামিন ক্যাপসুল খেয়ে নিলাম, এগুলো করতে যাবেন না ভুল করেও। কিসের আপনার উইক হচ্ছে শরীর সেটা আপনি জানুন। হয়তো অনেক সময় আমরা পাই পেচ্ছাপের সঙ্গে আপনার কোনো রকম স্পাম ডিসচার্জ হচ্ছে, স্পামের সঙ্গে আপনার আমার একটু ঝাঁকুনি হয়। কি বলেন? পেশাব করতে গেলে ঝাঁকুনি হয়। ঝাঁকুনি হয়। এই দেখুন আপনার কথাতে একটা কথা শুনতে বেরিয়ে গেল, পাবেন, হ্যাঁ, হুম, হুম। কি পেচ্ছাপের সঙ্গে যে আপনার স্পাম ডিসচার্জ হয়, ঠিক আছে, তাতে কি হচ্ছে শরীরে আপনার ঝাঁকুনি ভাবটা আসছে, ঠিক আছে, তো এই কারণের জন্য আপনার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। বললাম না, এগুলো চেক আপ করার ব্যাপার আছে। আপনি শুধু ওষুধ দোকান থেকে যেরকম গ্যাসের বড়ি খাচ্ছেন সেরকম একটা ভিটামিন ক্যাপসুলটা খেয়ে ভাববেন কি আমার শরীর স্ট্রং হয়ে যাবে, কোনোদিন হবে না, উল্টো ক্ষতি হবে। কারণটা হচ্ছে প্রত্যেক মেডিসিনে একটা সাইড ইফেক্ট হয়। আপনি যদি না ডাক্তারকে জেনিয়ে যদি ওষুধগুলো খাচ্ছেন আর দীর্ঘদিন যদি খেয়ে যাচ্ছেন, তাহলে আপনার শরীরে কিন্তু বিপরীত কাজ হতে চালু হয়ে যাবে। তবে আপনাকে বলবো আপনি যে সমস্যাটা বললেন তার জন্য একটা ইউরিন রিপোর্টটা করান। ইউরিন ফর আরি, কেন পেচ্ছাপ করার সময় ঝাঁকুনি উঠছে, মানে প্রোটিনটা বেরোচ্ছে, সেটা স্টপ করুন। সেটা যদি বন্ধ হয় তাহলে আপনার শরীরের মধ্যে জোরটা বাড়বে। ঠিক আছে, আবার এই থেকে সামনে আমাদের আমতলা চেম্বার আছে, যেটা একটু আগে সুস্মিতা বললো, প্রতি বৃহস্পতিবার দিনই আপনি নিজে থাকি ওখানে। আপনি একটা ইউরিন রিপোর্টটা করিয়ে, আর যে রিপোর্টটা বললাম ব্লাড রিপোর্টটা, সিবিসি, এলএফটি, টিএসএইচ, এটা করে একটু দেখা করুন, যেখানে আপনাকে এই প্রবলেম থেকে বেশি দিন ফেস করতে হবে না। অবশ্যই ডাক্তারবাবু বললেন যে প্রত্যেকের একটা রিপোর্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। রিপোর্টের মাধ্যমে প্রমাণ হয় যে আমার কি সমস্যা আছে, কতটা আছে, এবং পরে কিছুদিন পর মেডিসিন খাওয়ার পর আমি কতটা ভালো আছি। কিন্তু আমার মনে হয় সব থেকে বড় ভালো দিক হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ার্ক। প্র্যাকটিক্যাল ওয়ার্কটা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসকের পরিপূর্ণভাবে রয়েছে। কারণ আমি দেখি ডাক্তারবাবুকে, অবশ্যই ডাক্তারবাবু রিপোর্টের উপর জোর দেন, কিন্তু রিপোর্ট করার দরকার হয় না। পেশেন্টের সিমটম শুনে ডাক্তারবাবু আপনি কিন্তু অনেক সমস্যা ধরে নিতে পারেন, এবং সেগুলো সত্যি কিন্তু তার সমস্যার সাথে মিলে যায়, তার সিমটমস গুলোর সাথে মিলে যায় আপনি যেগুলো বলে থাকেন। না, এটা দেখুন এক্সপিরিয়েন্স ব্যাপার আছে। একদম, একদম। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে এত মাল্টিপল পেশেন্ট বা এত পেশেন্টগুলো যে আমরা দেখি, সেটা একটা কারণ আছে। ডাক্তার একটা এক্সপিরিয়েন্স হয় না, সারাদিনে কটা রোগী দেখছে, কত দিন ধরে চিকিৎসা করছে, কেন বয়স্ক লোক এই জিনিসটা দেখে, সেটা এটাই কারণ আছে কি আজকে মাল্টিপল পেশেন্ট, মানে আমরা অ্যাভারেজ অনুযায়ী প্রতিদিন এনবিপি 100 পেশেন্ট দেখে। মাল্টিপল ডক্টর রয়েছে, এই মাল্টিপল ডক্টর মাল্টিপল চেম্বারের মধ্যে যারা থাকে, আলটিমেটলি একটা অ্যাভারেজ দেখা হয় কি প্রতিদিন আমরা 100 পেশেন্ট দেখি। তো 100 পেশেন্ট দেখা যে একটা এক্সপিরিয়েন্স, সেটাই আমাদের মধ্যে রয়েছে। অবশ্যই এত পেশেন্ট কিন্তু আসছেন প্রত্যেকদিন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং বেশিরভাগ মানুষের মুখের হাসি কিন্তু যোগান এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কি বলছেন তারা, কতটা খুশি তারা, কতটা স্যাটিসফাই তারা, আপনাদের জন্য কি বার্তা রাখছেন তারা, সবটাই তাদের মুখ থেকে শুনবো, তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? কবিতা মিশ্রা, আচ্ছা, আপনার বয়স কত? 42, আচ্ছা, আপনি আমাদের কোন চেম্বারে দেখাচ্ছেন? শিলিগুড়ি চেম্বারে। আচ্ছা, আপনি কি রোগের জন্য দেখাচ্ছেন? আমার হাঁটুতে প্রবলেম ছিল, জয়েন্টে খুবই মানে এত প্রবলেম ছিল, ওঠা বসা সব আমার সে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, কতদিন ধরে আপনি এখানে চিকিৎসা করাচ্ছেন? এখানে 3 মাস হয়েছে। 3 মাস ধরে আমি খুবই ভালো, খুবই সুস্থ। আমি এখন বলতে গেলে হাঁটছি না, দৌড়াচ্ছি, এমন আমার পায়ের অবস্থা খুবই ভালো।
মানে বলতে মানে আসছে না, কি বলবো আমি এত ভালো আমার। আচ্ছা, মানে আপনি এত অনেক ভালো। খুশি হয়েছে এখানে চিকিৎসা করে? অনেক খুশি, অনেক। আমি তো সবাইকে বলবো যে এসে একবার দেখে নিন যাদের অসুবিধা আছে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার স্বাগত জানাবো। এনবিপি মানে একটা ভরসার জায়গা, একটি বিশ্বাসের জায়গা, যেখানে যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন। এবং অবশ্যই এনবিপির চিকিৎসকেরা, হ্যাঁ জোর দেবো চিকিৎসকেরা এই কথাটার দিকে, কারণ এখানে একজন চিকিৎসকের সামনে গিয়ে হয়তো আপনি ট্রিটমেন্ট করছেন বা আপনার সমস্যার কথা বলছেন, কিন্তু একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে, বুদ্ধিতে, তাদের পড়াশোনা, তাদের দক্ষতার মধ্যে দিয়ে আপনার সমস্যার সমাধানের প্রচেষ্টা কিন্তু করে এনবিপি। আর সে কারণে এনবিপির জয় জয়কার কিন্তু চারিদিকে। আজকে আমরা কিডনি সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। কিডনিতে বিভিন্ন সমস্যা আমরা আলোচনা করি, সিকেডের মতো সমস্যা রয়েছে, কিডনিতে স্টোন হয়ে যাচ্ছে, তবে কিডনির আর কি সমস্যা হতে পারে ডাক্তারবাবু? আমি শুনছিলাম, আমি পুরো ভালো করে হয়তো বোঝাতে পারবো না, যে কিডনির সাইজের নাকি কিছু হেরফের হয়ে যায়, যে কোনো বয়সেও নাকি এই ধরনের সমস্যা হতে পারে, মানে ব্যাপারটা কি ঠিক বুঝে উঠতে পারলাম না আর কি। দেখুন, কিডনি আগে আপনাকে চ্যাপ্টারটাকে জানতে হবে। কিডনি আমাদের শরীরের মধ্যে দুটো হয়, একটা লেফট একটা রাইট। কিডনি কাজটা কি হয়? মানুষ আজকে প্যানিক হয়ে যায়, কিডনি আমার একটা সমস্যা, কিডনি আমার সমস্যা রয়েছে, আমি এটা খাবো না, ওটা খাবো না, আমি কি করব? তো দেখুন, আগে কিডনিতে জানুন যে কিডনি আপনার ফাংশনটা কি রয়েছে, কিডনি কোথায় গিয়ে সমস্যাটা হচ্ছে সেটা আগে জানুন। কিডনি কাজটা হয়, আমরা যে জলটা খাই, জলটাকে ফিল্টার করে দেওয়া, ফিল্টার করে যে ওয়েস্টেজ পার্ট আছে সেটা আমাদের পেচ্ছাপের সঙ্গে বার করে দেয়, আর যে ভালো পার্ট রয়েছে সেটা আমাদের ব্লাডের মধ্যে মিশে যায়। তো ব্লাডের মধ্যে যখন মিশে যায় তখন কি হয়, আমাদের ব্লাডগুলো ঠিক থাকে। কিন্তু যখন কাজ করতে স্লো করে দেয় তখন কি হয়, আপনার যে ওয়েস্টেজ পার্টটা আছে না সেটা ব্লাডের মধ্যে মিশে যায়, যে কারণের জন্য আপনার ইনফেকশন হয়ে যায়। আপনার কি হয়, দেখা যায় কি ইউরিয়া ক্রিয়েটিনিনটা কিন্তু বাড়তে চললো। তো এটা একটা আমরা জানি, এই রোগটার নামটা হচ্ছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। কিন্তু যখন আপনি সোনোগ্রাফি রিপোর্টটা করতে পারছেন, আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেলটা কিন্তু নর্মাল রয়েছে, তারপরেও কিডনির সমস্যা আছে। এটা আবার কি ধরনের সমস্যা? এইটা প্রবলেমটা হয় যখন আপনি ইউএসজি রিপোর্টটা করছেন। ইউএসজি রিপোর্ট করার পর দেখতে পাচ্ছেন কি আপনার কিডনির মধ্যে ফ্লুইড জমছে, ঠিক আছে, জলটা আপনার এক্সেস জলটা জমে যাচ্ছে। কেন জল জমছে? তার মানে কি হচ্ছে কি আপনার কিডনি যে ওয়েস্টেজ পার্টগুলো যেটা রয়েছে, যেটা আমাদের কিডনি ফাংশনগুলো, যেটা একটা তো ব্লাডের মধ্যে পাঠাচ্ছে, একটা ব্লাডারের মধ্যে পাঠাচ্ছে। তো ব্লাডারের মধ্যে যে আপনার পাঠাচ্ছে সেখানে ব্লকেজ হয়ে যায়, যেখানে বলা হয় আমাদের হাইড্রোনেফ্রোসিস। তো হাইড্রোনেফ্রোসিস এটা হচ্ছে একটা ডায়াগনোসিস, এটা একটা মেডিকেল টার্মসে একটা নাম, যেখানে মানুষরা যদি হাইড্রোনেফ্রোসিস নিয়ে যদি আমি কথাটা বলি, তো যাদের সমস্যা রয়েছে তারা হয়তো এই নাম দিয়ে জানে, কিন্তু যাদের সমস্যাটা নেই তারা কিন্তু এই নাম দিয়ে জানবেন না। যখন আপনি সোনোগ্রাফি রিপোর্টটা করবেন, আপনার সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে হাইড্রোনেফ্রোসিস যখন বলছে, তখন আপনি জানতে পারছেন কি আমার এই প্রবলেমটা রয়েছে। কিন্তু সুস্মিতা খুব সুন্দর আজকে যখন স্টার্ট করলো প্রোগ্রামটা, স্টার্ট করার পর একটা ইজি ওয়েতে বললো, যেখানে একটা সাধারণ মানুষ একটা বুঝতে পারে কি কিডনির সমস্যাতে আমার কি কি হতে পারে, কি ধরনের সিমটমসগুলো হতে পারে। যেমন উনি বলেন একটা স্টোন হতে পারে, ব্যথা হতে পারে। ঠিক এইরকমই হাইড্রোনেফ্রোসিস যাদের পেশেন্টগুলো রয় না, তাদের কিন্তু কোমরে একটা যন্ত্রণা হয়, একটা পেন পাওয়া যায়। সেখানে অনেক সময় দেখা যায় কি তাদের স্টোন আছে, মানে ব্লকেজ। এবার দেখুন, ব্লকেজ কিন্তু অনেক ধরনের ব্লকেজ হয়, আপনার স্টোন থেকে কিন্তু ব্লকেজ করতে পারে, ঠিক আছে। আবার ব্লকেজটা এরকম হতে পারে যেখানে যে ব্লাডার যে ভেনগুলো রয়েছে সেখানে আপনার কাজ করছে না, সে ব্লাডারটা ভেনের, তো সেখানে আপনাকে এবার করতে হবে। আলটিমেটলি এর ট্রিটমেন্টটা যদি দেখা যায় তো আপনার হচ্ছে সার্জারি। যদি ব্লকেজ যদি বেরিয়ে গেছে তো সেখানে দেখুন আপনার ডাক্তারবাবু আপনাকে নিজে বলবে এটা আপনাকে অপারেশন করতে হবে। কিন্তু আমি বলবো কি, অপারেশন যদি সাকসেস যদি না হয়, অপারেশন কি সত্যি কি করলে কি ভালো হয়ে যাব, এটা একটা প্রশ্ন থাকে আমাদের মনের ভিতরে। তা আপনি দেখুন এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দেবো, আপনি ফোনটা নিন। একদম একদম। কে আছেন বলুন। নমস্কার। আচ্ছা, আমি সত্যজিৎ রায় বলছি বেহালা থেকে। বেহালা থেকে। তো বলবো ডাক্তারবাবুর প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আমি তো ব্যক্তিগতভাবে খুব বেশ ভালো লাগছে। তো আমার যেটা প্রশ্ন, উনি যে টপিক নিয়ে আলোচনা করছেন, এই ইউরিন হয়ে যাওয়ার পরে, ধরুন ইউরিন হয়ে গেছে, তারপরে ফার্দার আরেকবার ইউরিন পাচ্ছে, প্রেশার আছে, তো এর কি নর্মাল কিডনি রিলেটেড প্রবলেম নাকি নর্মাল? দেখুন, আপনার একবার ইউরিন হয়ে যাওয়ার পর যদি দ্বিতীয়বার যদি ইউরিনটা আপনার পাচ্ছে,
তার মানে আপনার ইউরিনটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। এখানে আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান, ইউএসজি রিপোর্ট, যেটা আমরা আজকে এই আলোচনার মধ্যে একটা বললাম কি ইউএসজি একটা পার্ট আছে, আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান। কারণটা হচ্ছে কি সিমটমসগুলো না এমনি বুঝতে পারবেন না। আজকে যেমন আমি আমতলা চেম্বারের মধ্যে একটা বাচ্চা পেশেন্ট পেলাম, দেখে সত্যি মায়া লাগলো। 3 বছরের বাচ্চা, মানে ভালো করে এমন কথা বলতে পারে না, স্কুল যায়নি। ওই পেশেন্ট, ওই বাচ্চাটা যখন আমার সামনে এসছে, কি ওর মানে দেখেই মায়া লাগছে কি উনি থাইরয়েডের ওষুধ খাচ্ছে 50 পাওয়ারে। ওনার প্রবলেমটা কি এই হাইড্রোনেফ্রোসিস। আমি এই কারণের জন্য আজকে এই টপিকটা চুজ করলাম কি সেখানে সাধারণ মানুষ কিন্তু জানতে পারে। এবার উনি যখন কি প্রবলেমটা হয়েছিল, সিমটমসগুলো দেখতে পাচ্ছিলাম কি তার কিন্তু ব্যথা হচ্ছিল কোমরের দিকে। অনেক রকম ডাক্তার জিজ্ঞেস করছে কি হয় ওনার পেট পরিষ্কার হচ্ছে না, গ্যাসের সমস্যা থেকে পেটে ব্যথা হচ্ছে। তো অনেক রকম গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে বাচ্চাকে, লিকুইড ওষুধ, যাও খেতে পারে, কিন্তু তারপরে কিন্তু ব্যথাটা রয়ে যাচ্ছে স্টিল। উনি একদিন পুরো 24 ঘন্টা কিন্তু ব্যথা হয়েছিল। এই কন্ডিশনের মধ্যে যখন ইউজি রিপোর্ট করা হলো তখন দেখা গেল কি হাইড্রোনেফ্রোসিস বেরিয়েছে। আবার সিটি স্ক্যান হলো, সমস্ত কিছু হওয়ার পর ওনাকে অ্যাডভাইস দেওয়া হলো কি আপনি সার্জারি করে নিন। আবার একটা 3 বছরের বাচ্চা, এই বাচ্চাকে যদি আপনি সার্জারি যদি করে দেন, বাচ্চার ভগবান না করুক যদি কিছু উল্টো হয়ে যায়, বাচ্চা থাকবে। আমি ওনাকে একটাই কথা বললাম কি দেখুন, যা কিছু আছে না উপরওয়ালা তো অবশ্যই রয়েছে, তো আপনার বাচ্চাও কিন্তু ভালো হবে। অনেক রকম বাই বার্থ কিছু প্রবলেম থাকে। উনি একটা প্রশ্ন করলেন আমাদের, ডাক্তার এটা কেন হলো? এবার কেন হলো তো স্যার সেটা আমি কোনো উত্তর দিতে পারবো না। কারণটা হচ্ছে কি 3 বছরের বাচ্চা, উনি তো হয়তো সেরকম কোনো ভুলভাল কিছু খায়নি বা ভুলভাল কোনো ওনার লাইফস্টাইল ছিল। তো এই প্রবলেমটা অনেক সময় কি হয়, বাই বার্থ কিছু প্রবলেম থাকে, সেটা যেই রকম এজগুলো হয় না, আস্তে আস্তে বয়স হওয়ার পর ওনার কিন্তু প্রবলেমগুলো কিন্তু সলভ হতে থাকে। তো ঠিক ওই রকমই আমি বললাম প্যানিক হবেন না। আপনি দেখুন ব্যথা হচ্ছিল, আপনি ডাক্তার কাছে গেলেন, ডাক্তার কাছে যাওয়ার পর আপনি জানতে পেলেন এটা ব্লকেজ আছে। তার যদি উপায় আছে কি ব্লকেজটাকে যদি খুলে দেওয়া হয় ঠিক হয়ে যাবে। প্যানিক হচ্ছেন কেন? 2 থেকে 3 মাস আপনি ওষুধ খাবেন, সেখানে আপনি সোনোগ্রাফি রিপোর্ট করে দেখবেন কি আমার যে ব্লকেজের পার্টটা যেটা 11% শুধু কাজ করছিল, সেখান থেকে ইমপ্রুভমেন্ট হয়ে আমার 40% হলো, 40 থেকে 60 হলো। ব্যাপারটা কি হলো কি আমার হয়তো একটু সময়টা গেল, কিন্তু এই প্রবলেম থেকে আমি সার্জারি থেকে বাঁচতে পারলাম। আজকে কথাতেই যে আমরা সার্জারি কথাটা বলি, এটা করবেন না। তো আপনি যে ফোন করেছিলেন বেহালা থেকে আমাদের পেশেন্ট, তো ওনাকে আমি একটাই কথা বলবো কি আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান। সোনোগ্রাফি রিপোর্ট করে আপনি প্রপারলি জানতে পারবেন কি আপনার প্রোস্টেটটা কেমন আছে, যেটা আমাদের ছেলেদের মধ্যে হয়, একবার ইউরিন করে নেওয়ার পরও আবার পেচ্ছাপটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। বা আমার কিডনি অবস্থাটা কেমন রয়েছে, কিডনিতে কোনো রকম প্রবলেম আছে কিনা। অনেক সময় দেখবেন কিডনিতে সিস্ট পাওয়া যায়, রিনাল সিস্ট থাকে, ঠিক আছে। তো অনেক ধরনের সমস্যা আছে। এবার দেখুন আপনি ইন্টারনাল যে ব্যাপারটা রয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। তো অবশ্যই আপনার দরকার আছে একটা সোনোগ্রাফি রিপোর্ট করে নেওয়া। যদি ওখানে কোনো প্রবলেম থাকে তার সলিউশন আছে, সলিউশন করে আপনি ভালো হতে পারবেন। হ্যাঁ বলুন এবারে কে আছেন আমাদের সাথে? নমস্কার। উনি কি শিলিগুড়িতে বসেন? হ্যাঁ শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে। তো আপনি কোথা থেকে বলছেন? শিলিগুড়ি পুরোপুরি? হ্যাঁ শিলিগুড়ি। ওনার চেম্বারটা কোথায় বলছেন? আচ্ছা, অবশ্যই হেল্পলাইন নাম্বার নোট করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আর হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, আমাদের শিলিগুড়ি চেম্বার আপনি জানতে পেরে যাবেন। এবং কি সমস্যা আছে সেটা একটু স্যারকে বলুন, ফোন যেহেতু পেলেন। আচ্ছা। শারীরিক কি সমস্যা আছে? হ্যালো, উনি এটাই জানতে পারছিলেন শিলিগুড়িতে আমাদের চেম্বার আছে কিনা। শিলিগুড়িতে প্রত্যেক মাসেই চেম্বার হয়, মাসে কিন্তু 2 বার করে চেম্বার হয়। আর এই লাস্ট শনিবার দিনই আমি নিজেই ছিলাম শিলিগুড়িতে। আর এরপরে বার আবার ডক্টর ঘোষাল থাকবেন, তারপরে বার আবার আমি থাকবো। তো গোপাল মোড়ে চেম্বার আছে আমাদের, হ্যাঁ একদম প্রপার গোপাল মোড়েই আমাদের চেম্বার রয়েছে। সুস্মিতা একটু আগে বললেন কি হেল্পলাইন নাম্বারে ফোন করতে, দেখবেন লাস্টে 27 আর 37 দুটো নাম্বার যাচ্ছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি ফোন করলেন না, তারা আপনাকে প্রপার একদম সুন্দরভাবে অ্যাড্রেসটা বুঝিয়ে দেবে। আর আপনি অ্যাপয়েন্টমেন্টও করে নিতে পারবেন ওই নাম্বারেই ফোন করে। কারণটা হচ্ছে কি আমাদের চেম্বারের মধ্যে আসতে গেলে আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়, যাতে আপনারও সুবিধা আছে কি এসে আপনার ওখানে যদি অ্যাপয়েন্টমেন্ট না থাকে আপনি নিরাশ হয়ে বাড়ি চলে যাবেন, সেটাও যাতে না হয়, অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয়। ঠিক আছে, ওই নাম্বারে আপনি ফোন করুন, আরও ডিটেলস ভালো করে জানতে পারবেন।
একদম। তো নাম্বারগুলো আরেকবার আপনাদের জন্য রিপিট করে দিই, যারা মনে করছেন যে সত্যি আমার বাড়ির কাছে ঠিক কোন চেম্বারটি রয়েছে, কবে আসবেন ডাক্তারবাবু, কটা থেকে কটা পর্যন্ত বসবেন ডাক্তারবাবু, ঠিক কিভাবে আমি পৌঁছবো ডাক্তারবাবুর কাজ পর্যন্ত, তাদের জন্য টিভি স্ক্রিনে এমবিপির নিজস্ব নাম্বার 9830235527 বা 37, যে কোনো একটি নাম্বারে ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন, এবং অবশ্যই জেনে নিন যে কবে চেম্বার, কোন ডক্টর আসছেন এবং কটা থেকে কটা পর্যন্ত ডক্টর থাকছেন। আর সবটাই আপনার জন্য, আপনাকে ভালো রাখার জন্য এত প্রচেষ্টা, এত কষ্ট, ডাক্তারবাবুরা এত দূর থেকে ছুটে যাচ্ছেন, আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, সবটাই আপনার জন্য। তাই আপনাকে বাড়ি থেকে বের হয়ে 2 কদম তো এগিয়ে আসতেই হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, অমিত ঘোষ বলছেন। কোথা থেকে বলছেন? হাসপাতাল থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে মুখে তিল ভর্তি হয়েছে আস্তে আস্তে, আগে ছিল না, এখন 1-2 বছর ধরে খুব বেশি হয়েছে। মুখে তিল হচ্ছে তাই তো? হ্যাঁ, কালো কালো তিল। কালো তিল, আচ্ছা। দেখুন, মুখে তিল হওয়া আর আছিল হওয়া, অনেকজনে আমি দেখি শুনুন। মুখে তিল যেটা আছে সেটা বড় হচ্ছে, বা আপনি এটা দেখেন কি মুখে যখন আমি বাই বার্থ যখন হয়েছিল 1টা বা 2টো ছিল, এখন আমার মাল্টিপল হয়ে যাচ্ছে। তার জন্যে আপনি ভাবেন কি এটা নেচার আছে, আপনি হয় ভাবেন কি এটা ন্যাচুরালি হয়, কিছু করার নেই। তো কিছু যে করার নেই শব্দটা না, এটা একদিকে না নেগেটিভ দিকে থটগুলো যায়, সবসময় করার আছে। আপনার যদি কোনো রকম আঁচিল হয়ে থাকে, বা আপনি যদি কোনো রকম যদি তিল হয়ে থাকে না, তার মেডিসিন আছে, সেখান থেকে আপনি রিমুভ করতে পারেন। কিন্তু আপনি ওই সঠিক জায়গা আপনি পৌঁছাতে পারেন না, তার জন্য আপনি হয়তো কোনো রকম পার্লারের কাছে যান, বিউটি পার্লারে গিয়ে, বা আপনি কোনো রকম লেজার যদি থেরাপি করে থাকেন, সেখানে পয়সা নষ্ট হয়, আলটিমেট কাজে কাজ কিছু হয় না। ঠিক আছে? তো এখানে আমাদের কাছে কিছু মেডিসিন আছে যেখানে আপনি যে তিলগুলো হচ্ছে সেটাকে রিমুভ করা যায়। কিন্তু এই তিলগুলো হচ্ছে কেন, তার জন্য যাতে ইন ফিউচারে আর না হয়, তার জন্যও কিছু আপনাকে ওষুধ দেওয়া হয় যেখানে আপনার এই সমস্যাটা আরও না হয়। আপনি দেখবেন অনেকজনের শরীরের মধ্যে আবার লাল তিল হয়, দেখবেন আস্তে আস্তে করে গোটা শরীর কিন্তু ভরে যাচ্ছে, কিন্তু ওর আইডিয়া নেই। ও ভাবছে নাকি এটা আমার ছোটবেলা থেকেই ছিল, বাই বার্থই আমার হয়েছিল নাকি। আপনার বাই বার্থে একটা আমাকে ছবিটা দেখান তো, আপনার বাই বার্থে একটা তিল ছিল কিনা? ছিল না। হয়তো উনি নিজের ডিজিজকে লুকানোর জন্য এই কথাটা বলছেন। সবসময় আমার বডি সাইন করে, কোনো রকম যদি আমার বডিতে যদি কোনো রকমই একটা দাগ হচ্ছে, বা কোনো রকমই একটা আমার এইরকম যদি সাইনগুলো যখন আসছে, তখন আমি বুঝে যান যে আপনার শরীর কিন্তু খারাপ হচ্ছে। দেখবেন যাদের লিভার নষ্ট হয় না, তাদের কিন্তু মুখটার একটা যে ফেয়ারনেস ভাবটা, গ্লো ভাবটা, সেটা আস্তে আস্তে করে না আপনার ড্যামেজ দিকে চালু হয়ে যায়, মুখটা কিন্তু কালো হতে চালু হয়ে যায়। কিছুদিন আগে একটা পেশেন্টকে পেলাম, খুব ভালো দেখতে ছিল, আর মোটামুটি হেলদি শরীর ছিল। তখন ওরা সব ব্লাড রিপোর্ট যখন করালাম, তো ব্লাড রিপোর্টগুলো কিন্তু সব ওকে আছে। এবার ওনার প্রবলেমটা কী আছে, উনি অ্যালকোহল ইউজ করে, শরীর শুকিয়ে গেছে একদম কাটা মতো, কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, হেয়ার ফল হয়ে যাচ্ছে, মানে কেমন একটা দেখতে হয়ে যাচ্ছে। সবাই বলছে কীরকম ছিল এবং কীরকম হয়ে যাচ্ছে। তো ওনার দেখা গেল কি লিভার ওনার কিন্তু ঠিক মতন ওয়ার্ক করছে না, তার মধ্যে উনি অ্যালকোহল কনজিউম করছিলেন, তো যে কারণের জন্য ওনার ছিল। তো এইরকম যে সাইনগুলো আপনি জানতে পারছেন না, আজকে মানুষ বলে না যে আমার লিভার নষ্ট হয়ে গেল, আমি কিন্তু স্যার বুঝতে পারলাম না কি করে হলো। আরে বুঝতে কি পারবেন, আপনার যখন মুখটাই যখন দেখে মনে হচ্ছিল কি আপনার কোনো রকম রোগ আছে শরীরের মধ্যে, তখনই আপনি ডাক্তারকে যাননি কেন, তখনই আপনি রিপোর্ট করেননি কেন? এই যে বারে বারে আমরা বলি না একটা ব্লাড রিপোর্ট করার, এই রিপোর্টগুলো করে জানুন, ঠিক আছে? তো এটা কারণ আছে যে আমাদের শরীরের মধ্যে যদি আপনার কালো তিল থাকে, বা লাল তিল থাকে, বা আঁচিল থাকে, তার চিকিৎসা আছে, চিকিৎসা করার। এইরকম ফেলে রাখবেন না, নাহলে দেখবেন যে ছোট ছোট লাল লাল তিল হচ্ছে না, ওটা শরীরই আপনার লাল হয়ে যাবে। তা বলছেন জান এবার আপনি কি করবেন, ঠিক না? অবশ্যই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? সরি, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু বাইরের দিকে এসে কথা বলুন। হ্যালো হ্যালো, মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। বোঝা যাচ্ছে না, আপনি বাঁদিকের একটু- কোমরে একটু- কিছু একটা বললেন, ব্যথা হচ্ছে? হ্যাঁ, আমার মানে ওনার বয়স, আমার মেশো।
লেফট সাইডে পেন হচ্ছে হুম। করা হয়নি। ওকে ম্যাডাম, শুনুন, ওনার মেশোর বাদিকে মানে লেফট সাইডে কোমরের একটা পেন হচ্ছে, এখনো বোধহয় সেরকম ভাবে কোনো রিপোর্ট করা হয়নি, তো এটা কি কিডনির সমস্যা হতে পারে আর কি? অবশ্যই হতে পারে। আজকে এটা আমাদের যে প্রোগ্রাম করার উদ্দেশ্যটা মানেটাই হচ্ছে কি আপনার যদি কোনো রকম শরীরের মধ্যে ব্যথা হচ্ছে বা এরকম যদি কোনো রকম আপনার সাইন আসছে, তখনই আপনাকে উচিত আছে কি প্রপার রিপোর্ট করা। বাদিকে যে আপনার কোমরে যন্ত্রণা হওয়াটা কারণটা আপনার কিডনিতে স্টোন হতে পারে, কিডনিতে সিস্ট হতে পারে, বা হাইড্রোনেফ্রোসিস হতে পারে, তো অনেক ধরনের প্রবলেমটা আসতে পারে, ঠিক না? যখন আপনার একটা বাঁদিকে হচ্ছে, এবার যখন ডান দিকে হবে, দুটো কিডনি যদি ব্লকেজ হয়ে যায় তখন আপনি কি করবেন? ঠিক আছে, তো আপনি একটা ইউএসজি রিপোর্টটা করান, আর ইউএসজি রিপোর্টটা কি আসছে সেটা দেখুন। যদি ওখানে আপনার ইমপ্রেশন বলে একটা ওয়ার্ড আছে, যেমনি আমরা ছোটবেলাতে একটা স্টোরি পড়তাম, ছোটবেলাতে যখন আমরা একটা কাহিনী পড়তাম তখন দেখতেন লাস্টের মধ্যে একটা থাকতে এই কাহিনী সে क्या শিক্ষা মিলি, ঠিক না? তো ঠিক ওই রকমই ইউএসজি রিপোর্ট যখন করবেন সেখানে একটা সারাংশের মধ্যে একটা থাকবে ইমপ্রেশন বলে, এই ইউএসজি রিপোর্টে লাস্টে কি আছে। তো ওই রিপোর্টটা নিয়ে না এখন মানুষ অনেক অ্যাডভান্স আছে, ওই রিপোর্টটা নিয়ে আপনি গুগলে সার্চ করে নিন, আপনি জানতে পারবেন আমার কি কি সমস্যা রয়েছে। আর সেখানে যদি আপনার প্রবলেমটা যদি দেখেন কি আছে, নর্মাল স্টাডি আছে, তার মানে ঠিক আছে। যদি দেখতে পাচ্ছেন কিছু প্রবলেমটা রয়েছে, তার চিকিৎসা করান। রোগকে ফেলে রাখা যাবে না, কারণটা হচ্ছে কি একটা আজকে ছোট্ট একটা উদাহরণ দিলাম কি একটা সামান্য একটা তিল যদি হয়ে থাকে তারও কিন্তু চিকিৎসা করা উচিত আছে। যদি চিকিৎসা আপনি করবেন না তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে, ঠিক না? তো আজকে আমরা যে টপিকটা ছিলাম হাইড্রোনেফ্রোসিসকে নিয়ে, সেটা নিয়ে কিছু আলোচনা আরও বাকি রয়ে গেল, সেটা আপনাকে একটু বলে দিই। এই ব্লকেজের কথাটা যেটা বলা হলো, যেখানে আপনাকে সার্জারি করতে বলা হলো, এইবার সার্জারি ছাড়াও কিন্তু ট্রিটমেন্ট আছে যেখানে যে কোনো ব্লকেজকে খোলা যায়। যেমনি আমরা বহু প্রোগ্রামের মধ্যে আমরা বলেছি কি ব্রেনে যদি কোনো রকম ব্লকেজ হয়ে থাকে, হার্টে যদি ব্লকেজ হয়ে থাকে, কোনো রকম ভেন বা সেলের মধ্যে যদি ব্লকেজ হয়ে থাকে, তো ঠিক ওই রকমই আমাদের যদি কিডনি থেকে ব্লাডারে যাওয়ার যদি রাস্তার মধ্যে যদি কোনো রকম ব্লকেজ হয়ে থাকে তারও চিকিৎসা আছে, ঠিক না? আয়ুর্বেদ এইরকম একটা সাবজেক্ট আছে যেখানে আপনার বারবার বলে অপারেশন প্রয়োজন নেই, ঠিক না? বারবার আপনাকে যারা দেখুন আজ থেকে আগে যে রাজা মহারাজা ছিলেন তারা কি সার্জারি করতেন? ঠিক আছে, তাদের কি ফ্র্যাকচার হতো না? ফ্র্যাকচার হওয়ার পর কি ওদের ট্রিটমেন্ট হতো না? তো সেখানে তাদের তারা যে ব্যাগ যে পুষে রেখেছিলেন, ঠিক আছে, তাদের পার্মানেন্ট কিন্তু ব্যাগ ঠিক ছিল। তো তারা যে চিকিৎসাটা করতো সেই সময়ও আপনার সুরসুত নামে আপনি জানেন, তো সেখানে আপনি যে চিকিৎসাটাও সেখানে আপনার কিন্তু এই ফ্র্যাকচারকেও কিন্তু জয়েন করে দেওয়া হতো। তো ঠিক এইরকম আয়ুর্বেদ একটু এইরকম জায়গা যখন আপনার সঠিক যদি চিকিৎসা হয় না, ওই জন্যই আপনার অপারেশন হয়। উইদাউট সার্জারি যে কোনো প্রবলেম থেকে আপনি সলভ হতে পারেন। তো যেটা বলছিলাম ওই যে বাচ্চার কথাটা, 3 বছরের যে বাচ্চাটা, তো সেখানে আপনাকে ওনাকে আমি একটা অ্যাসুরেন্সটা দিলাম, বলো প্যানিক হওয়ার দরকার নেই, 3 মাস পর রিপোর্টটা আপনি করাবেন, সেখানে আপনি প্রবলেম থেকে সলভ হতে পারবেন। আর এই ধরনের যে থাইরয়েডের যে ওষুধটা খাচ্ছেন, এবার বলুন কি ওনার থাইরয়েড হলো কি করে? 3 বছরের বাচ্চা কি এরকম একটা গুনাহ করলো কি সেখানে আপনার ওনার থাইরয়েড ওষুধ খেতে হচ্ছে? কারণটা হচ্ছে এটা জেনেটিক ব্যাপার হচ্ছে। এবার জানতে পেলাম কি যখন ওনার ডেলিভারি হচ্ছিল, ডেলিভারির সময় উনি যে ওষুধটা খাচ্ছিলেন তখন ওনাকে থাইরয়েড ওষুধ দেওয়া হয়েছিল, যেহেতু ওনার কিন্তু থাইরয়েড ছিল না, অ্যাক্সেস পিরিয়ড হচ্ছিল, তখন ওনাকে আটকানোর জন্য থাইরয়েড ওষুধ দেওয়া হয়েছিল। এবার নিন ওনার আপনাকে ভুগতান করতে হচ্ছে। ওনার যখন ছেলেটা হলো তখন ওনার থাইরয়েড হয়ে গেছে, হাই থাইরয়েড আছে, সেখানে 50 পাওয়ার 3 বছর বাচ্চাকে খাওয়ানো হচ্ছে। এইটা আছে ব্যাপার। মেন হচ্ছে ডায়াগনোসিস, মানে মেন হচ্ছে আসল চিকিৎসা যদি না হয় না, পেশেন্টকে কিন্তু অনেক রকম সাফারিং করতে হয়। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দিলীপ ঘোষ বলছিলাম মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে। কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে মানে আমি কিছু খেয়ে নিলেই আমার মুখটা টক ভাব হয়ে আছে। আচ্ছা, কিছু খেয়ে নিলে টক ভাবটা এসে যাচ্ছে, কারণটা হচ্ছে আপনার অ্যাসিডিটি হচ্ছে, এটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। শুনুন, পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার হয়। আর জল কতটা খান আপনি? জল 3 থেকে 3.5 লিটার খাই। আর জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া হয়? মাঝে মধ্যে খাওয়া হয়। আচ্ছা, তো মাঝে মাঝে খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ কি মানুষ যখন জন্ম নিয়েছে সবকিছু খাওয়ার জন্য নিয়েছে। কিন্তু ফল খান কি আপনি? না, ফল খাই না। কেন? জাঙ্ক ফুড ফাস্ট ফুডের জন্য তো আপনাকে বারণ করিনি, আপনাকে বলেন খাবেন, মানুষ জন্ম নিয়েছে খাওয়ার জন্য। তো ফল কি অপরাধ করলো যে আপনি ফলকে খাচ্ছেন না? ঠিক আছে, তো আপনার এটাই প্রবলেম আছে কি আপনার শুনুন। ফল আপনি ইউজ করুন। তারবুজ আছে না, তারবুজ, ওটা আপনি খান।
এটাকে হাইপার অ্যাসিডিটিকে ঠিক করার জন্যে তারবুজ কিন্তু খুব ভালো কাজ করে। একটা মানুষের আজ থেকে আমি 20-25 দিন আগের কথা বলছি, প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিল আর প্রচণ্ড উনি গ্যাসের ওষুধ খাচ্ছিলেন। উনি বলছে আমি পাগল হয়ে যাচ্ছি পেটের সমস্যা নিয়ে, কি করব। বিলিভ করবেন না, উনি কোনো ওষুধ খাননি, ফ্রুটস খেতে চালু করে দিয়েছে। ঠিক আছে, তাতে আজকের কথা বলছি উনি কিন্তু ভালো আছে। কোথায় গেল পেটে ব্যথা, তার জন্য প্যানিক হয়ে উনি নাকি ইউএসজি রিপোর্টও করেছিলেন, দেখা গেল সব কিছু ঠিক আছে। তো অনেক সময় কি হয় না, কি আপনার খাওয়াটাকে ডাইজেশন ঠিক মতন হয় না। আপনি খাওয়া দাওয়া তাড়াহুড়ো করলেন, 32টা দাঁত 32 বার চিবাতে হয়। কোন মানুষ এখন 32 বার চিবাতে পারছে? ছুটতে হবে ভাই, আগে কাজ আছে, তাড়াহুড়ো করে খেয়ে নিল, খেয়ে বেরিয়ে গেল। খাওয়ার পরে ও কোনো রকম ব্যায়াম করছে না, কোনো রকম রেস্ট করছে না শরীরকে ভেবেছে না মেশিন, কখন এখানে তো কখন ওখানে, বান্দরের মতো শুধু জাম্প মেরে যাচ্ছে। তো এই যে জাম্প যে মেরে যাচ্ছে, রাত হয়েছে ঘুমানোর জন্য, এবার রাত্রিবেলা ও ট্রাভেলিং করছে, ট্রেনের মধ্যে রয়েছে বা ফ্লাইটের মধ্যে রয়েছে। তো এই রাত্রিবেলা যদি ঘুমোচ্ছে না, তো কি হয়, তাতে ডাইজেস্টিভ সিস্টেমটাকে খারাপ করে দেয়। তো খাওয়া দাওয়া হজম করার ব্যাপার আছে, তো হজম শক্তি যদি আপনার ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার এরকম হাইপার অ্যাসিডিটির সমস্যাটা হবে। তো আমি আপনাকে বলবো, আপনি ফ্রুটস যেটা বললাম, ফলটা অবশ্যই খান, জল খান বেশি করে, আর এক্সারসাইজ করুন। আর রাত্রিবেলা অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা আপনার ঘুমানো দরকার আছে। সেই যদি ঘুমটা আপনার না হয় না, আপনি দেখবেন কিন্তু সবসময় একটা মানে লেদার্জি ভাবটা থাকবে। আজকে প্রচুর আমার পেশেন্ট ফোন করেছে আমাকে, উইকনেস হচ্ছে, লেদার্জি ভাবটা রয়েছে। তার কারণটা হচ্ছে কি, তারা না ঠিকই থাকছে, এবার রং সময়ে তারা কিন্তু ঘুমোচ্ছে। তো রং সময় ঘুমোলে আপনার হবে না, আপনাকে প্রপার রাত্রিবেলা ঘুমোতে হবে। রাত হচ্ছে ঘুমানোর জন্য, এবার রাত্রিবেলা আপনি জেগে থাকছেন, ঠিক আছে। সকালবেলা যখন আপনি কাজে বেরোচ্ছেন, তার এখন গাড়িতে ঘুম আসছে, ঠিক আছে। তাহলে মালিক আপনাকে কি দেখবে, কি ঘুমোচ্ছে, এখানে কাজে নিয়ে এসছি না একে ঘুমোতে নিয়ে এসছি। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, রাত্রিবেলা ঘুমোন না আপনি, রাত্রিবেলা আপনি সকালবেলা বাচ্চার জন্য উঠতে হবে। এই একটা প্যানিক থাকে সবারই আছে সংসারের মধ্যে, কিন্তু শরীরকে ঠিক রাখুন। এই শরীর যদি ঠিক না থাকে, কার জন্য আপনি ইনকাম করবেন, কার জন্য সবকিছু করবেন, ঠিক না? একদম। আমরা অবশ্যই অ্যাড্রেসে যাব, মানে কোথায় এনবিপির চেম্বার রয়েছে, কবে রয়েছে, সবটাই আপনাদের জানানোর চেষ্টা করব। তবে তার আগে একটা ফোন নিয়ে নিই। কে আছেন? নমস্কার। হ্যালো, এই গোপাল সামন্ত বলছি, আমি ধন্যবাদ থেকে। কোন নগর থেকে? বলুন গোপাল বাবু, কি সমস্যা হলো? আমার একটু হাড়ের, আমার নার্ভের সমস্যা আছে, একটু নার্ভের সমস্যা, হাতগুলো একটু সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতগুলো একটু সরু হয়ে যাচ্ছে, তারপরে এখন বসতে উঠতে পারছি না, আর গায়ে কোনো শক্তি নেই। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন তো? ডাক্তার দেখিয়েছি, নার্ভের ডাক্তার দেখিয়েছি একটা, যে খাচ্ছি কিন্তু কোনো কিছু ফল হচ্ছে না। আচ্ছা, হোমিওপ্যাথির মেডিসিন খাচ্ছেন কিন্তু মনের মতন রেজাল্ট পাচ্ছেন না। আচ্ছা, দেখা যাক ডাক্তারবাবু কি বলেন আমাদের। কেন হচ্ছে না, কারণটা হচ্ছে কি, তারা আপনাকে সার্জারি বলেছে করতে? হ্যাঁ, এইটাই হচ্ছে প্রবলেম। দেখলেন তো, আমি একটা লাইনে আপনাকে আনসারটা বলে দিলাম। সার্জারি কেন বলেছে, কারণটা হচ্ছে কি, দেখুন আজকে আমরা যে টপিক নিয়ে ছিলাম না, নার্ভের মধ্যে ব্লকেজ হওয়া, ভেনের মধ্যে ব্লকেজ হওয়া, তো ঠিক ওই রকমই আপনার হাত শুরু হচ্ছে কেন, কারণটা হচ্ছে কি আপনার ব্লকেজ রয়েছে। এই ব্লকেজকে খুলবে কি করে, তারা সার্জারি দিয়ে। তো আপনি যে সার্জারি করে নেওয়ার পর যদি ব্লকেজটা না খোলা গেল, রং যদি ট্রিটমেন্ট হলো না, আপনি যেইটুকু যে কাজ করতে পারছেন সেটা থেকেও আপনি হারিয়ে যাবেন। তো আমি বলবো কি, এইগুলো না করে, নিজের শরীরে পোস্টমর্টমটা না করে আপনি চিকিৎসা করান। আয়ুর্বেদ মধ্যে ট্রিটমেন্ট আছে যেখানে আপনি যে কোনো ব্লকেজকে খোলা যায় উইদাউট এনি সার্জারি। কিছু মেডিকেশন, কিছু পঞ্চকর্ম থেরাপি, এই দুটো যদি হেল্প নেওয়া হয়, আপনি বড় থেকে বড় রোগ থেকে কিন্তু আপনি ভালো হতে পারবেন। আর কোন নগর থেকে কোন আপনার বেশি দূর আছে? বেলুড়ে চেম্বার আছে, ঠিক আছে, সেটা আগামীকালই আমি বেলুড়ে থাকবো। আপনি যদি পারেন বেলুড়ে এসে যোগাযোগ করুন, যেখানে আপনাকে সার্জারি করতে হবে না, ভালো হয়ে যাবে। আর চট করে আমাদের বন্ধুদের আরেকবার মনে করিয়ে দেবো যে বনগাঁয় কিন্তু আমাদের চেম্বার থাকে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিং এ ডক্টর আর ডেকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, আসানসোলে ডক্টর বি শর্মা, বর্ধমানে ডক্টর এন ভট্টাচার্য, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, এবার দুর্গাপুরে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, থাকছেন কোচবিহারে ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা, রায়গঞ্জের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হেরিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেছেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, খড়গপুরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে,
হলদিয়া, বাঁকুড়া এবং আরামবাগ তিনটে চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এ হালদার। আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা, শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, আর জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গুয়াহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন চেম্বার আলিপুরদুয়ার, সেখানেও কিন্তু অবশ্যই থাকছেন ডক্টর বি শর্মা। পাশাপাশি মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, আমাদের হাজরায় চেম্বার রয়েছে, হাতিবাগানে চেম্বার রয়েছে, খিদিরপুরে চেম্বার রয়েছে। হাওড়ার মধ্যে আপনারা শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। আর প্রত্যেক বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। স্ক্রিনে পাচ্ছেন দুটি ফোন নাম্বার, প্লিজ নাম্বারগুলো নোট করতে ভুলবেন না, কারণ এই নাম্বারে ফোন করলেই সরাসরি পৌঁছে যেতে পারবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলছি যে বিআর শর্মা বসবে না, রায়গঞ্জে বসে না এমনি? রায়গঞ্জে ডক্টর বি শর্মা, তাই তো? হ্যাঁ আচ্ছা, রায়গঞ্জে তো আমাদের চেম্বার আছে ম্যাডাম। তো হেল্পলাইন নাম্বারটা আগে নোট করে নিন, ঠিক আছে? শেষে 27 বা 37 নাম্বার দুটো নোট করুন। স্যার যেহেতু আছেন, কি প্রবলেম আগে বলুন। আমার হচ্ছে তলপেটের প্রবলেম, তলপেটে হচ্ছে ব্যথা, পেটটা পরিষ্কার হয় না, পায়খানা পরিষ্কার হয় না। আচ্ছা, পেটের ছবি তোলা হয়েছিল, ইউএসজি রিপোর্ট? হ্যাঁ হ্যাঁ ইউএসজি রিপোর্ট হয়েছিল? হ্যাঁ 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 সেখানে কিছু বেরিয়েছে প্রবলেমটা? হ্যাঁ হ্যাঁ যে ইনফেকশন বেরিয়েছে তলপেটে। ইনফেকশন বেরিয়েছে? হ্যাঁ। আচ্ছা, মাসিকটা ঠিক হয়? পিরিয়ডটা মাসিকটা ঠিক হয় আপনার? না না, বন্ধ হয়ে যাচ্ছে, হয় না। আচ্ছা, বন্ধ হয়ে গেছে। দেখুন, প্রথম বলবো কি, রায়গঞ্জে আমাদের চেম্বার আছে আগামী সোমবার দিনই রায়গঞ্জে চেম্বার আছে। আর আপনার কাছে যে সোনোগ্রাফি রিপোর্ট যেটা বলছে কি ইনফেকশন বেরিয়েছে, এবার কি ধরনের ইনফেকশনটা আছে সেটাও জানতে হবে। তো আমি আপনাকে বলবো সেই রিপোর্টটা নিয়ে আপনি রায়গঞ্জ চেম্বারে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেস ওটা আপনাকে দিয়ে দেবে। আপনার যে পেট পরিষ্কার হচ্ছে না বা তলপেটে যে ব্যথাটা হচ্ছে, এটা অনেক ধরনের কারণ হতে পারে, ঠিক না? তো ওই রিপোর্টটা যখন নিয়ে আপনি আসবেন, তখন আমরা যে ওষুধটা দেবো, আপনি দেখবেন কিছুদিন মেডিসিন নেওয়ার পরে কিন্তু এই প্রবলেম থেকে আপনি ভালো হবেনই হবেন। প্লাস পয়েন্ট কি আছে, এই প্রবলেমটা আবার ফিরে আসবে না, ব্যাক করবে না। কেন কি, আপনি ভালো একটা কাজ করেছেন, যেটা হচ্ছে আপনি ইউএসজি রিপোর্টটা করে নিয়েছেন। তো ইউএসজি রিপোর্ট অনুযায়ী আপনার ট্রিটমেন্টটা হবে। সেখানে আফটার ট্রিটমেন্ট আবার আপনার রিপোর্ট করাবো, দেখবেন আপনার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? একদম। তবে প্রত্যেকটি চেম্বারে প্রত্যেকবার ডক্টর বি শর্মার কিন্তু যাওয়া সম্ভব নয়, সে কারণে অবশ্যই স্যার কিন্তু চেষ্টা করেন যে কিছুদিন অন্তর অন্তর যাওয়ার। কিন্তু যে কজন চিকিৎসক আমাদের রয়েছে প্রত্যেকে কিন্তু সার্টিফাইড অভিজ্ঞ চিকিৎসক, তাই আমরা বিশ্বাস তো পুরোপুরি রাখতে পারি। একদম 200%। তুমি রায়গঞ্জের চেম্বারে আপনি ডক্টর ঘোষালকে পাবেন, যেটা উনি সবসময় উনি ফলো আপ করেন পেশেন্টকে। আর ওনার যথেষ্ট ওনার এক্সপিরিয়েন্স আছে, অনেক দিনের উনি প্র্যাকটিস করছেন। তার সাথে সাথে ওনার অনেক রুগীগুলো তারা কিন্তু ভালো হয়েছে। তো আপনি নিশ্চিন্ত থাকুন, রায়গঞ্জ চেম্বারে আপনি যখন যাবেন, আপনি কি কোন ট্রিটমেন্ট করবেন, আপনি নিজে সেই কনফিডেন্সটা লেভেলটা আপনার এসে যাবে কি আমি সত্যি ভালো আছি। একদম। যদিও আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে, আপনাদের সমস্যা নিয়ে আবারও আলোচনা হবে। আর আপনি যোগাযোগ করছেন তো অবশ্যই তার জন্য স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা